হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেলওয়ে চ্যালেঞ্জার। আমি রাজ, রেলওয়ে চ্যালেঞ্জার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। আজকে ম্যাথসের স্ট্র্যাটেজি প্ল্যান, অর্থাৎ তোমরা যারা ম্যাথামেটিক্স সাবজেক্টটাতে অনেক পিছিয়ে রয়েছো, তোমরা আমাকে বলেছিলে যে ম্যাথসের একটা স্ট্র্যাটেজি প্ল্যান এই ওরিয়েন্টেড একটা ভিডিও খুব দ্রুত প্রোভাইড করতে। তো তোমাদেরকে ম্যাথের যেটা স্টাডি প্ল্যানটা বলবো, যে কীভাবে ম্যাথটা যদি তুমি নেক্সট ডে থেকে স্টার্ট করো এই রকম একটা রুটিন ওয়াইজ করে, যেটা আমি তোমাকে প্রপারলি অ্যানালাইসিস করে দেখাবো, তাতে করে কিভাবে এটা 70 থেকে 90 দিনের মধ্যে তুমি কমপ্লিট একবার হয়ে যাওয়ার পরেও সেটাকে তুমি রিভিশন পর্যন্ত করতে পারবে। তো তার জন্য একটা প্রপার স্ট্র্যাটেজি প্ল্যান দরকার, এবং সেটা কন্টিনিউয়াসলি ডে বাই ডে করতে হবে। এমন না যে 7-8 দিন করার পর মাঝখানে স্টপ দিলে, একদম কন্টিনিউয়াসলি করতে হবে। তবেই কিন্তু পসিবল এটা 70 থেকে 90 দিনের মধ্যে কমপ্লিট একটা তোমাকে ম্যাথসের যেটা স্ট্র্যাটেজিটা কমপ্লিট করতে পারবে। বোঝা গেছে? তো যারা বিশেষ করে ডাব্লিউপি কেপির পরীক্ষার্থী রয়েছে, তাদের জন্য আমি যে সাজেস্ট করব ম্যাথসের জন্য, এই বইটাই জাস্ট কমপ্লিট করো। হয়তো বইটা তোমরা প্রত্যেকেই ফলো করো, যেটা হচ্ছে ছায়া প্রকাশনী, এই যে সুবিদ্যাস স্যারের বই। আমার হয়তো ফ্রন্ট পেজটা, আচ্ছা এই যে বইটা আমি বাঁধিয়েছিলাম কারণ খুলে গিয়েছিল, ঠিক আছে, এই দেখো। তো ছায়া প্রকাশনী বই, যেটা সুবিদ্যাস স্যারের বইটা, খুব ভালো বই। শুধুমাত্র ডাব্লিউবিকেপির জন্য না, সমস্ত কম্পিটিটিভ এক্সামের জন্য একটা ম্যাথসের কনসেপ্ট দরকার পড়ে। তবে গিয়ে তুমি বেসিক টু অ্যাডভান্স যেরকম মডারেট, ইজি, হার্ড কোশ্চেন্স দেখ, তুমি কিন্তু ইজি সেগুলোকে সলিউশন করতে পারবে। কিন্তু তার জন্য দরকার যেটা মেন হচ্ছে কনসেপ্ট ক্লিয়ার। তো কনসেপ্ট ক্লিয়ার করার জন্য যে বইটা বলবো, অবশ্যই এই বইটাই ফলো করো। এখানে যে যে টাইপগুলো আছে সেগুলোকে যদি প্রপার কমপ্লিট করতে পারো, তোমার কোনো ম্যাথে অন্তত প্রবলেম হবে না। ডাব্লিউপি কেপি সেটা প্রিলি বলো, মেন্স বলো, এসআই বলো, সমস্ত পরীক্ষাগুলোই ঠিকঠাক ক্লিয়ার করতে পারবে, রাইট? তো ম্যাথের জন্য এই বইটা থেকে কোন কোন সিলেবাসগুলোর মধ্যে যেগুলো চ্যাপ্টারগুলো রয়েছে, সেখান থেকে কোন কোন টাইপগুলো তোমরা প্র্যাকটিস করবে, বিশেষ করে কোন কোন চ্যাপ্টারগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট, যেখান থেকে পিআরবি কোশ্চেন্স রাখবেই রাখবে, বিগত বছরেও এসেছে, এবং আপকামিং যে পরীক্ষাটা কন্ডাক্ট হবে ডাব্লিউপি অ্যান্ড কেপি, সেখানে এই জায়গাগুলো থেকে কোশ্চেন্স থাকবেই থাকবে। সো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, প্রপার স্ট্র্যাটেজি প্ল্যান, এবং তার সাথে এই বইটা থেকে কোন কোন টাইপগুলো তোমাদেরকে মেনলি কমপ্লিট করতেই হবে ভালো করে, সমস্ত কিছু ভিডিওতে স্টেপ বাই স্টেপ বলে যাব। তো অবশ্যই খাতাতে তুমি নোট করতে পারো, বা তোমার কাছে এই বইটা থাকলে তুমি কিন্তু বইয়ে ডাইরেক্ট মার্ক করে নেবে, রাইট? তো শুরুতেই যেটা বলবো, যে ম্যাথের যেটা স্টার্টিং সেটা কিভাবে করবে। অনেকেই কি করে, ডাইরেক্ট হয়তো পাটিগণিতে চলে আসে, কারণ তারা জানে যে পাটিগণিতের মানে 15-16টা যে চ্যাপ্টার রয়েছে, এই 15-16টা চ্যাপ্টারের তাহলে একটা স্টার্ট করি। এবার সে কী করতে পারে, হয়তো দেখা গেল সিম্পল ইন্টারেস্ট চ্যাপ্টারটাই চলে এলো, রাইট? দেখা গেল সে হয়তো ডাইরেক্ট পার্টনারশিপে চলে এলো, হতে পারে সে হয়তো মিক্সচার অ্যান্ড অ্যালিগেশনে চলে এলো। এবার এই যে চ্যাপ্টারগুলো রয়েছে, এই চ্যাপ্টারগুলো কি তাকে স্টার্টিংয়ে আসতে হবে, নাকি এই জায়গাটায় তাকে কখন আসতে হবে? যারা এই সিস্টেমে এগোচ্ছ, শুরুতেই বলে রাখি, তারা পুরো রং প্রসেসে যাচ্ছ। কারণ ম্যাথের একটা বেস আছে, কারণ বেসটা ক্লিয়ার না থাকলে তুমি তো এগোতে পারবে না। তুমি যে সিম্পল ইন্টারেস্টের অঙ্কগুলো করবে, সিম্পল ইন্টারেস্ট বলো বা কম্পাউন্ড ইন্টারেস্ট বলো, বা তুমি কম্পাউন্ড ইন্টারেস্ট বলো, এই অঙ্কগুলো প্রপারলি দাঁড়িয়ে রয়েছে কিসের ওপর? বলবে পার্সেন্টেজের ওপর। পার্সেন্টেজের ওপর। তাহলে স্যার আমাকে পার্সেন্টেজটা ক্লিয়ার করতে হবে। একদম রাইট, পার্সেন্টেজ তোমাকে জানতে হবে। এবার তুমি সিম্পল ইন্টারেস্ট বা কম্পাউন্ড ইন্টারেস্টে যখন অঙ্কগুলো করবে, হয়তো তোমরা ফর্মুলা ধরে অঙ্কগুলো করো বলে এত লেন্দি হয়, তাহলে পার্সেন্টেজটা তোমাকে ক্লিয়ার রাখতে হচ্ছে। আচ্ছা, এটা যে পার্টনারশিপের ম্যাথগুলো হয়, প্রফিট ইকুয়াল টু ইনভেস্টমেন্ট ইনটু টাইম, তাই তো? এবার পার্টনারশিপের যে ম্যাথগুলো তুমি যখন করবে, সেখানে দেখবে তোমাকে প্রফিটটা জানতে চাওয়া হচ্ছে, কখনো টাইম পিরিয়ডটা জানতে চাইবে, আবার কখনো ইনভেস্টমেন্ট, অনেকে হয়তো এটাকে ক্যাপিটালও বলতে পারো, কারণ মূলধন। এবার এই অঙ্কগুলো যখন করো, তখন আমাদেরকে রেশিও ফর্মেটে আসতে হয়। বলবে একদম রেশিও, দ্যাট মিনস যেটাকে অনুপাত, প্রপোর্শন যেটাকে বলা হয় সমানুপাত, রাইট? তাহলে তোমাকে রেশিও, প্রপোর্শন এই জিনিসটা ভালোভাবে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। বোঝা গেছে? তাহলে তুমি পার্সেন্টেজ আর রেশিও এই দুটোকে কমপ্লিট না করে ম্যাথের অ্যারিথমেটিকে কিন্তু আসতে পারবে না। এবার পার্সেন্টেজে তুমি যখন আসছো, পার্সেন্টেজের অঙ্কগুলো ডাইরেক্ট যে আমি অঙ্কে চলে যাব এমনটা না। পার্সেন্টেজের কিছু ইজি ডাটা আছে, সেই ডাটাগুলোকে তোমাকে মনে রাখতে হবে। ফর এক্সাম্পল, তুমি পরীক্ষায় অঙ্ক করছো, হঠাৎ দেখলে 100/6 এসছে,
হাউ মেনি পার্সেন্টেজ কী করতে পারো, দেখো 100/6 মানে হচ্ছে কত, 50/3। ভাগ করবে নাকি, 3 × 48, 2 নিচে 3, 16 হোল 2/3 বা 16.66, তাই তো এত পার্সেন্টেজ 100/3, তাই তো এটা মানে কত পার্সেন্টেজ, যেটা হচ্ছে 33.13% বা 33.33। দেখবে ডাব্লিউবিপিতে একটা কোশ্চেন দিয়েছিল যেখানে একটা বডমাস অঙ্ক দেওয়া হয়েছিল, অর্থাৎ যেটাকে আমরা বলবো ব্র্যাকেট অফ ডিভিশন, মাল্টিপ্লিকেশন, অ্যাডিশন, সাবট্রাকশন, রাইট। এবার এই বডমাস অঙ্কটা যখন দিয়েছিল সেখানে ওরা ক্যালকুলেশন দিয়েছিল, প্লাস মাইনাস মাল্টিপেল ডিভাইড সমস্ত কিছু ছিল, কিন্তু সেখানে কিন্তু পার্সেন্টেজও ইনক্লুড ছিল। এবার পার্সেন্টেজটা দেওয়ার লজিক ছিল তাই দিয়েছিল। ওখানে তোমরা দেখবে যে 66.2 এত পার্সেন্টেজ ছিল। এবার এটাকে যদি সলভ করো তাহলে তোমার এখানে টাইম যাবে। 33.13 যেটা ফ্র্যাকশন ভ্যালু সেটা হচ্ছে 1/3, এটা মানেই এত পার্সেন্টেজ। তাহলে এর দ্বিগুণ নিশ্চয়ই এই ডাটাটা, তাহলে একে 2 দিয়ে গুণ করলে ডাইরেক্ট এই ডাটাটা পাবে, মানে এটা কত হতো, 2 দিয়ে গুণ করলে 2/3। এবার এগুলো তুমি উইদিন মুভমেন্ট অঙ্কগুলোতে দেখা মাত্র তোমাকে এগুলো ক্যাচ করতে হবে। এবার তুমি তো ভাবছো যে আমি এত কিছু তো জানতাম না, যে এখান থেকে ডাইরেক্ট এই ডাটাটা কী করে আসবো। পার্সেন্টেজের অঙ্ক আমি পার্সেন্টেজ করেছি, পার্সেন্টেজ মানে আমি 100 জানি, 100 ধরেই অঙ্ক করি, 100 ধরেই অঙ্ক করবে, কারণ পার্সেন্টেজ ডিনোট করে যেটা হচ্ছে পার্সেন্ট, অর্থাৎ প্রতি 100 ওরিয়েন্টেড, বোঝা গেছে। তাই 100-র ওপর ক্যালকুলেশনটা করছো। কিন্তু পার্সেন্টেজের অঙ্কগুলোকে ফ্র্যাকশানে যদি কনভার্ট করো এত ইজি হবে যে তুমি অঙ্কগুলো নিজেই বুঝতে পারবে যে কত ইজি লাগছে তোমার কাছে। সাপোজ ধরো 25% ইনক্রিজ মানে 25% বৃদ্ধি বললো। এবার 25% বৃদ্ধি মানে তোমরা হয়তো ভাবো যে 100 থেকে 125, রাইট, 100 থেকে 125, কারণ 25% ইনক্রিজ বলা হচ্ছে। তাহলে তুমি 100 লিখবে আর এখানে 125 লিখবে। এবার আমি যদি বলি এটাকে রেশিওতে কনভার্ট করতে, তাহলে দেখো 25 দিয়ে কাটাকাটি যাবে, অর্থাৎ এটা 25/4 আর এটা হবে 25/5, 4:5। তাহলে রেশিও আর পার্সেন্টেজ এই দুটো দিয়ে প্রপার অ্যারিথমেটিকটাকে নামানো যায় এবং সেটাও অনেক ইজিভাবে। এবার তার অ্যাপ্লিকেশনগুলো তোমাকে জানতে হবে, না হলে তুমি কীভাবে এর অ্যাপ্রোচ করবে। তুমি সিম্পল ইন্টারেস্টের অঙ্ক করছো PTR/100, তাই তো। কম্পাউন্ড ইন্টারেস্টের অঙ্ক করছো P × 1 + R/100 হোল টু দি পাওয়ার n - p, তাই তো, যেটা অ্যামাউন্ট। আরেকটা হয় কম্পাউন্ড ইন্টারেস্ট, যেটাকে বাংলায় বলে চক্রবৃদ্ধি সুদ, জটিল সুদ, যৌগিক সুদ, বোঝা গেছে। আর সাধারণ সুদ বা সরল সুদ যেটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট। এবার এই রকম ফর্মুলা ধরে সবসময় তো অঙ্ক করবে, তাহলে কিন্তু তুমি অনেক পিছিয়ে যাবে অন্যদের থেকে, তোমাকে অনেক অ্যাডভান্স হতে হবে। কারণ কম্পিটিটিভ ফিল্ডে সবথেকে মেন হচ্ছে টাইমটা। এই টাইমে তোমাকে সলভ করতে গেলে তোমাকে অনেক ফাস্ট হতে হবে। আর টাইম নিয়ে নেওয়ার জায়গা হচ্ছে এই ম্যাথ আর রিজনিং। এবার অনেকেই আছে যারা রিজনিং কমপ্লিট করতে পারে কিন্তু টাইমে করতে পারে না, তার কারণ হচ্ছে একটাই, তুমি কোথাও না কোথাও ম্যাথে আটকে রয়েছো। ম্যাথ যখনই তোমার ঠিকঠাক ক্লিয়ার হবে তুমি রিজনিং ইজিলি খুব ফাস্ট কিন্তু সলভ করতে পারবে। তো আমি সরাসরি তোমাদেরকে সেই সুবিদ্যা স্যারের বই থেকে কোন কোন চ্যাপ্টারগুলোকে হাইলাইট করবে এবং সেখান থেকে কোন কোন টাইপগুলোকে তোমাদেরকে খুব ভালোভাবে কমপ্লিট করতে হবে সেটা তোমাদের এবার স্টেপ বাই স্টেপ বলবো। তো ভিডিওটা কোনো স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো, অবশ্যই তোমার এটা অনেক হেল্পফুল হবে। এবং তুমি যদি একজন লার্নার স্টুডেন্ট হয়ে থাকো তোমার জন্য অনেক অনেক হেল্পফুল হবে, রাইট। তো দেখো সুবিদ্যা স্যারের বইটা, যেটা বাংলা ভার্সনের বইটা, এখানে দেখো যে সিলেবাসটা রয়েছে, তুমিও তোমার বইটা খোলো এবং পেন নাও বা হাইলাইটার নাও, সেগুলোকে মার্কিং করো। এর বাইরে কিছু আসবে না, এর বাইরে কিচ্ছু হবে না। ওরা জাস্ট কি করতে পারে, হয়তো যেটা 20 আছে সেটাকে 30 লিখতে পারে। একটা ধরো ডাটা যেটা AB দিয়ে তুমি এখানে সলভ করছো সেটা ওখানে আলফা বিটা বা PQ এরকম ডাটা দিতে পারে। বাকি কিন্তু ম্যাথ পুরো সেম থাকবে। আর 3-4টে কোশ্চেন কীরকম থাকতে পারে ট্রেন্ডিং ম্যাথ, যেগুলো খুব সম্ভাবনা রয়েছে আসার, আমি সেগুলো তোমাদের ভিডিওতেই বলবো। দেখো প্রথমেই যেটা রয়েছে বীজগণিত অর্থাৎ অ্যালজেব্রা। তো আমি তোমাদের ফার্স্টেই যেটা সাজেস্ট করব যে তুমি প্রপারলি এই বীজগণিত আর পাটিগণিত এই যে সেকশনটা রয়েছে এখানে আসার আগে একটা দিন, জাস্ট 1 ডে তোমাকে কিছু ক্যালকুলেশন করতে হবে। তুমি যদি লার্নার হও তাহলে তুমি এটার জন্য 2 দিন টাইম নাও, মোর এনাফ 2 দিন। যদি তুমি এভারেজ সেকশনের স্টুডেন্ট হও তাহলে কিন্তু তোমাকে অবশ্যই একটা দিনের মধ্যে এটা কমপ্লিট করতে হবে। টার্গেটটা ঠিক এইভাবেই হবে।
তাহলে টার্গেটে ডে 1-এ তোমাকে কি রাখতে হচ্ছে, টার্গেট ডে 1 কি হবে দেখো, এই যে পুরো ম্যাথ, এই ম্যাথটা কিসের ওপর দাঁড়িয়ে আছে, বলবে 4টে সাইনের ওপর, প্লাস মাইনাস মাল্টিপল ডিভাইড, এই 4টের ওপর দাঁড়িয়েছে। এবার পরীক্ষাতে কোশ্চেন্স দেওয়া হয়, অনেক সময় সিম্পলিফিকেশনের কোশ্চেন্স কিন্তু দেওয়া হচ্ছে, যেগুলো আগে একটা করে থাকতো এখন 2-3টে করে দেওয়া হচ্ছে, এবং বেশ লং টাইপের দেওয়া হচ্ছে, যাতে করে তোমার টাইম অনেকটাই চলে যেতে পারে, কিন্তু অতটাও টাইম যাবে না যদি এটা একবার দেখে নাও। দেখো এই যে বডমাস, BODMAS, এটা তোমরা প্রত্যেকেই জানো যে এটার যে সিকোয়েন্সটা, এটা লেফট টু রাইট এই ফরম্যাটে যাবে, রাইট? অর্থাৎ যেটাকে আমরা বলবো ব্র্যাকেট অফ ডিভিশন, মাল্টিপ্লিকেশন, অ্যাডিশন, সাবট্রাকশন, রাইট? এই যে অফ যেটাকে বলছি না, এটারই বাংলা হচ্ছে যেটাকে বলা হয় এর, এটা কোন চিহ্নটা ডিনোটস করে, যেটা হচ্ছে গুণ চিহ্নটা, বোঝা গেছে? সাপোজ ধরো তোমার কাছে একটা ব্র্যাকেট রয়েছে, এবার এখানে তারপর আরও মানে ম্যাথামেটিক্যাল যেগুলো সিম্পলিফিকেশান কমপ্লিট হয়নি, এইভাবে সিরিজটা এগিয়ে গেছে, কিন্তু এখানে একটা ব্র্যাকেট রয়েছে। তাহলে ফার্স্টে বলছে যে ভাই আমাকে আগে ব্র্যাকেটের কাজটা কর, তাহলে তুমি কোথায় তাকাবে, ব্র্যাকেটে তাকাবে। যখনই ব্র্যাকেটে দেখছো এখানে হয়তো গুণ আছে, যোগ আছে, ভাগ আছে, বিয়োগ আছে, নাম্বারগুলো রয়েছে, তো তোমাকে মনে রাখতে হবে যখন ব্র্যাকেটে এলে আবার কিন্তু তোমাকে এই সিকোয়েন্সে যেতে হবে। তাহলে ব্র্যাকেটের অফ কী বলছে, অফ, যদি কোথাও অফ থাকে তার কাজ আগে করতে হবে, যদি অফ না থাকে তাহলে ডিভিশন, ডিভিশনের কাজ আগে করতে হবে, দেন তোমাকে মাল্টিপ্লিকেশন অর্থাৎ গুণের কাজ করতে হবে, তারপর তোমাকে করতে হবে অ্যাডিশন অর্থাৎ যেটা হচ্ছে যোগ, এবং ফাইনালি তোমাকে লাস্টে যেটা করতে হবে সাবট্রাকশন, বোঝা গেছে? ঠিক এই সিকোয়েন্সটা করতে হবে। এই টাইপটা তুমি পরীক্ষাতে কটা পাবে, রিজনিংয়ে পাবে, ম্যাথেও পাবে, কারণ দুটো ইনক্লুডই হচ্ছে ম্যাথামেটিক্যাল অপারেশনের মধ্যে, বোঝা গেছে? দেখবে পরীক্ষায় কোশ্চেন্স দেয়, যদি প্লাসকে বলা হয় ভাগ, বিয়োগকে বলা হয় গুণ, চিনতে পারছো টাইপটা, আশা করি বোঝা গেছে? তাহলে এই টাইপটা পরীক্ষাতে ইজি হবে, এবং এটা ওরেলি ক্যালকুলেশন করা যাবে যদি ডাটাগুলো ঠিকঠাক থাকে, কোনো পয়েন্ট ডাটা না দেয়। আর WPKBতে এখনও পর্যন্ত পয়েন্ট দিয়ে ডাটা দেয় না, হালকা হালকা অঙ্কগুলোই দেয়, ম্যাথামেটিক্যাল অপারেশন এই টাইপটা কিন্তু আসে। এবার বডমাস রুলের উপর বেস করে যে সমস্ত ম্যাথগুলো রয়েছে সেগুলো কোথায় পাবে, দেখো সুবিদ্যাস স্যারের বইটা যেখানে রয়েছে সেখানে দেখো সিম্পলিফিকেশনের বলে একটা চ্যাপ্টার রয়েছে, অর্থাৎ যেটা হচ্ছে সরলীকরণ। দেখো এখানে 11 নম্বর স্লটে রয়েছে সরলীকরণ, যেটা সিম্পলিফিকেশন। তুমি সরাসরি এই চ্যাপ্টারটাতে তোমাকে ফার্স্ট ইন করতে হবে। তাহলে ডে 1 যেটা তোমার হবে, ডে 1 আমাদের টার্গেট কত দিনের, আপ টু এটা চলবে 72 to 90 ডেজ, একদম যেটা কমপ্লিট হয়ে যাবে তুমি নিজেই বুঝতে পারবে যে তুমি কোন লেভেলে ছিলে আর কোন লেভেলে এলে। তুমি PYQ নিয়ে ছিনিমিনি খেলবে, এবং WPKBতে প্রিলি বলো মেন বলো দুর্দান্ত স্কোর ক্যারি করবে, সেটাও একুরেসি দিয়ে। ওকে, তো ডে 1-এর যেটা টার্গেট থাকবে সেটা হচ্ছে সিম্পলিফিকেশন, এই বইটার থেকে সরলীকরণের যে সমস্ত অঙ্কগুলো রয়েছে, ইয়েস এক্সাম্পল এবং যেগুলো অনুশীলনীর অঙ্ক, পুরোটা কমপ্লিট করতে হবে, বোঝা গেছে? এক্সাম্পল এবং অনুশীলনী পুরোটা কমপ্লিট করতে হবে, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, রাইট? সেকেন্ড যেটা ক্যালকুলেশনের কাজটা করতে হবে সেটা কি, তোমাকে ক্যালকুলেশনের স্পিড বাড়াতে হবে। এবার দেখো ক্যালকুলেশনের স্পিড অনেকেই বুঝতে পারে না যে কি করে বাড়াবো, আমি যদি স্পিডে লিখি তাহলে কি আমার ক্যালকুলেশন বাড়বে, কখনোই না। সেটা পুরোটাই ডিপেন্ড করছে তুমি কতটা ক্যালকুলেশন মাইন্ডের সাথে ওরেলে আনতে পারছো। মানেটা কি, সাপোজ তোমাকে যদি আমি এখন বলি যে বলো তো 45কে তুমি যদি 22 দিয়ে গুণ করো কত হতে পারে, তুমি 45কে 22 দিয়ে গুণ করতে গেলে তোমাকে এইভাবে লিখতে হবে যে 45 গুণ 22, এবার তুমি এইভাবে গুণ করবে। কিন্তু তুমি একবারও ভেবে দেখেছো যে লেখাটা 22 রয়েছে, এই 22 লেখাটাকে 22 কেন দেখছো, তুমি এটাকে দেখতে পারছো যে এটার মধ্যে 11 আছে আর 2 আছে, আর এদের দুজনকে গুণ করলে এরা 22-এ কনভার্ট হয়, বলবে একদম ঠিক। তাহলে 11 দিয়ে কোনো নাম্বারকে আমরা যখন গুণ করি তখন কিছু সিস্টেমেটিক আছে, যে সিস্টেমেটিকগুলো আমি আমার পেড ব্যাচে প্রপার অ্যানালাইসিস করেছি, যেটা আমার ইন্ট্রোডাকশন ক্লাস ছিল। তো ভিডিওর মাঝখানেই বলে রাখি, অনেক স্টুডেন্ট রয়েছে যারা মানে এইরকম অনলাইন ব্যাচে এসে প্রপারলি নিজেকে তৈরি করতে চাও, তো তুমি আমার ব্যাচটায় আসতে পারো, যেটা মেনলি WPKPর একদম মেন এক্সামকে টার্গেট করে এই ব্যাচটা আমি কমপ্লিট করাচ্ছি, যেখানে 800+ কোশ্চেনের কন্টেন্ট রেডি করা রয়েছে স্পেশাল ফর WPKP।
এবার তুমি যদি আপকামিং আরআরবি গ্রুপ ডি দাও, আদার্স এসএসসি জিডি এক্সাম দাও, সেক্ষেত্রেও তোমার কিন্তু অনেক অনেক হেল্পফুল হবে এই ম্যাথ চ্যালেঞ্জার অনলাইন ক্লাসটা। কারণ এখানে যে 800+ কোশ্চেন দেখেছি, এগুলো সিলেক্টিভ কোশ্চেন, প্রত্যেকটা কোশ্চেন সিলেক্টিভ, এবং সেই কোশ্চেন্সগুলোই তোমার পরীক্ষাতে আসবে। হয়তো ডাটা পর্যন্ত কমন পাবে কিছু অঙ্কের, আর ওভারঅল তুমি কোশ্চেন্সগুলো যেগুলো এখানে করানো হচ্ছে সেটাই তোমার পরীক্ষাতে ডিটো এরকমটাই পাবে, জাস্ট ডাটাটা হয়তো একটু চেঞ্জ হবে। হয়তো এক্সের জায়গায় পি দেবে, 10-এর জায়গায় 20 দেবে, আর কোনো চেঞ্জ হবে না। তাই তুমি যদি মনে করো যে আমি তোমার এই ব্যাচটা নিতে চাই, তাহলে অবশ্যই তুমি কিন্তু 9144556275, আই রিপিট 9144556275, এটা হোয়াটসঅ্যাপ নাম্বার। এখানে সরাসরি হোয়াটসঅ্যাপ করে জাস্ট তুমি লিখে দেবে যে WEP KP ম্যাথ, তাহলে আমি বুঝে যাব এবং তোমাকে পুরো ওখানে আপডেট আমি দেবো কীভাবে ব্যাচে আসবে। বুঝতে পারলে? তো এই ব্যাচটা যদি তুমি কমপ্লিট করো, এখানে যে ম্যাথটা করিয়েছি প্রপারলি প্র্যাকটিস সেশনে ক্লাস আছে, কিন্তু তুমি যদি একদম বেসিক স্টুডেন্ট হয়ে থাকো, একদম লার্নার স্টুডেন্ট হও, তুমি যেটা তৈরি হয়ে যাবে এখানে, তুমি নিজেই বলবে যে কোন লেভেল থেকে কোন লেভেলে চলে এলে। ঠিক আছে? খুব জোর যদি হয় 2 মাসের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে। বুঝতে পারলে? তো এখানে যোগাযোগ করে তুমি ব্যাচে সরাসরি জয়েন করতে পারো। এবার মুভ করবো এই জায়গাটায়। এবার দেখো 11 গুণ 2, এটা গুণ করলে কত হয়? 22 হয়। তাহলে 45কে আমি যদি আগে 11 দিয়ে গুণ করতাম তাহলে কত হতো? বলবে 4 আর 5কে লিখতাম, আর এদের দুজনের যেটা ইউনিট ডিজিট 4 আর 5 যেটা ডিজিটে রয়েছে, এদের যেটা ডিজিট সেগুলোকে যোগ করে দাও। ডিজিট মানে কি স্যার? অঙ্ক। তাহলে 5 আর 4 এরা হচ্ছে কি? অঙ্ক। এদেরকে যোগ করলে কত হবে? 9। তাহলে 495, এটা কত হলো? এটা হচ্ছে 45-এর সাথে 11 গুণ করে হলো। এবার এর সাথে 2 গুণ করলে কত হয়? 2 5-এ 10, আর 2 49-এ 98, আর 1-এ 99। এবার এটা কি তুমি মুখে করতে পারতে না? পারতে, কারণ 2 4-এ 8 মানে 800, আর 2 95, 2 90 কত হয়? 180, আর 5 5-এ 10 মানে 190। 800 + 190 মানে কত? 990। বোঝা গেছে? তো তোমাকে ক্যালকুলেশনগুলোতে ফার্স্ট করতে হবে। তুমি সাপোজ ধরো এই যে স্কোয়ার রুটের যে অঙ্কগুলো দেয়, সাপোজ ধরো 1024, 4 অঙ্কের সব থেকে ক্ষুদ্রতম যেটা পূর্ণবর্গ একটা নাম্বার, যেটা 1024, যেটা হচ্ছে 32 এর স্কোয়ার, যেটা 1024। এটা পরীক্ষায় কিন্তু দেয়। এবার এই নাম্বারটা তোমার পরীক্ষাতে একটা বড় নাম্বার দিল এবং বললো এটা কার স্কোয়ার। তো কীভাবে এই নাম্বারগুলো আনতে পারো? সাপোজ ধরো এই যে 1024 যেটা রয়েছে, আমি যদি বলতাম যে ধরো 3-এর স্কোয়ার হচ্ছে তোমার 9, তাহলে 30-এর স্কোয়ার করলে কত হবে? বলবে 900 হবে, কারণ স্কোয়ার মানে কি? দুটো করে পেয়ার, তাহলে এখানে দুটো শূন্য হবে, রাইট? আর এখানে এই যে 1024, আমি এই রেঞ্জের কাছাকাছি যেতে চাইছি। এবার আমি এর স্কোয়ারটা কতর স্কোয়ার সেটা জানি না, কিন্তু আমি এটা জানি যে 30-এর স্কোয়ার করলে 900 হবে। বলবে হ্যাঁ। আচ্ছা 35-এর স্কোয়ার করলে কত হবে? কে বলতে পারবে? দেখো কোনো কিছুর শেষে যদি 5 থাকে আর সেই নাম্বারটা দিয়ে যদি ওই নাম্বারটাকে গুণ করা হয়, মানে যেটা বলছি আমরা স্কোয়ার, ফর এক্সাম্পল 35-এর স্কোয়ার মানে 35 × 35, সেই ক্ষেত্রে কত রেজাল্ট দিত? দেখো 35কে যদি 35 দিয়ে তুমি গুণ করো, কত ইজি দেখো। বলবে 5 আর 5-এ গুণ করে দাও, যেটা হচ্ছে 25, আর এখানে যে নাম্বারটা রয়েছে 3, এর পরের নাম্বারটা কত? বলবে 4, সেই 4 দিয়ে 3কে গুণ করো, মানে 3 4-এ 12, 1225। চলো আরেকটা করি। যদি তোমাকে বলা হয় যে বলো তো 55-র সাথে 55 গুণ করলে কত হবে? মুখে মুখে করো। 5 আর 5-এ গুণ করে দাও, কত হবে? বা 5-এর স্কোয়ার করো, 25। এটাকে ফার্স্টে লেখো। 5-এর পরের নাম্বারটা কত? অর্থাৎ এই যে নাম্বারটা, এই নাম্বারগুলো যে কোনো একটাকে টার্গেট করো। এর পরের নাম্বারটা কত? 6। 6 গুণ 5 করলে কত হবে? 30, মানে 3025। ক্লিয়ার হয়েছে? যদি 75 গুণ 75 হয়, 5 5-এ 25, 7 8-এ 56, 5625। 85 গুণ 85 করলে কত হবে? 5 5-এ 25, 8 9 72, 7225। কেন এটা বললাম জানো? কারণ আমি 35-এর স্কোয়ারটা তাহলে ইজি বলতে পারবো, যেটা হচ্ছে 1225, রাইট? এবার তুমি বলো তো এই যে 1024, এটা এর মাঝখানে কোথাও একটা আছে, যেটা দেখো এর থেকে একটা বড়, আবার এর থেকে দেখো ছোট, রাইট? তাহলে কনফার্ম হলাম যে 30 উত্তর হবে না, 35ও উত্তর হবে না। তাহলে এর মাঝামাঝি যদি একটা নাম্বার হতে হয়, সেটা হতে পারে 31, হতে পারে 32,
হতে পারে 33 বা সেটা 34, এই কটা নাম্বারের মধ্যেই ঘোরাঘুরি করবে এই 1024 নাম্বারটা। কিন্তু আমরা এবার ইউনিট প্লেসটা চেক করব। ইউনিট প্লেস মানে কি, এই যে লাস্টে 4 রয়েছে, আমি লাস্টে যদি 4 আনতে চাই, কার স্কোয়ার করলে লাস্টে 4 হয়? বলবে 2 স্কোয়ার করলে লাস্টে 4 হয়, এবং সেটা 8 স্কোয়ার করলেও কিন্তু লাস্টে 4 হয়। ফর এক্সাম্পল তোমাকে যদি কোশ্চেন্স করা হয় যে কোন দুটো নাম্বারের লাস্টে স্কোয়ার করলে 1 আসতে পারে, যেটা হয় 1 স্কোয়ার করলে 1 হয়, আর এটা হচ্ছে 9 স্কোয়ার যেটা হচ্ছে 81, দেখো লাস্টে 1 হয়। যেন পরীক্ষাতে একটা কোশ্চেন্স দেওয়া হয়েছিল যে 1 থেকে 70-এর মধ্যে, দেখো এগুলো প্রত্যেকটা যে কটা আমি তোমাদেরকে এই ভিডিওতে প্রোভাইড করছি, প্রত্যেকটা টাইপ পরীক্ষাতে বারবার আসছে, এবং সেন্ট্রাল এক্সামেও কিন্তু এগুলো দেওয়া হয়। স্টেটে তো তুমি পারবেই, কিন্তু সেন্ট্রালেও কিন্তু এই টাইপগুলো ফলো করে। তাই বারবার বলবো যে তোমরা যারা স্কোয়ার কিউবগুলো এখনও ঠিকঠাক কাভার আপ করোনি, মিনিমাম 1 থেকে 30 স্কোয়ার এটা তোমাকে কমপ্লিট করতে হবে, আর 1 থেকে 15-র কিউব এটা তোমাকে কমপ্লিট রাখতেই হবে। ন্যূনতম 30 স্কোয়ার আর 15-র কিউব, কম বেশি দেখবে 18-20 পর্যন্ত অনেকেরই থাকে, কিন্তু 30 পর্যন্ত করা থাকলে তোমার আরও ক্যালকুলেশন ইজি হবে। আর কিউবটা অনেকের হয়তো 10-এর মধ্যে লিমিটেড বা 11-এর মধ্যে লিমিটেড, কিন্তু কিউব নাম্বারগুলো যদি তোমার রেডি করা থাকে সেক্ষেত্রে কিন্তু তুমি অনেক অ্যাডভান্স হয়ে যাবে। বোঝা গেছে? এবার দেখো একটা কোশ্চেন্স দিয়েছিল যে 1 থেকে 70-এর মধ্যে, জাস্ট কোশ্চেন্সটা দেখো, তাহলে আশা করি বুঝতে পারলে যে এটা 32 উত্তর হবে, কারণ ইউনিট প্লেসে 2 স্কোয়ার 4 এটাই হচ্ছে, তাহলে আনসার হবে 32। তাহলে তোমাকে ওইভাবে দুটো করে পেয়ার নিয়ে দরকার পড়বে না। বোঝা গেছে? বড় নাম্বার দিক ছোট নাম্বার দিক এইভাবেই হয়ে যাবে। এবার তোমাকে আমি যেটা দেখাবো যে 1 থেকে 70-এর মধ্যে এমন কত পার্সেন্টেজ নাম্বার আছে যাদের বর্গের শেষে 1 হয়। কীরকম দেখো, 1 থেকে 70, এই 1 থেকে 70-এর মধ্যে কোশ্চেন্সটা হবে ঠিক এরকম, 1 থেকে 70-এর মধ্যে এমন কত পার্সেন্টেজ টোটাল নাম্বার আছে যাদের ইউনিট প্লেসে স্কোয়ার করে দেওয়ার পর 1 আসবে। এবার কোশ্চেন্সটার মধ্যে একটু লজিক আছে, শুরুতেই বলেছি ম্যাথটা পুরো দাঁড়িয়ে রয়েছে কনসেপ্টের ওপর। এত ইন্টারেস্টিং সাবজেক্ট, প্রেমে পড়ে যাবে যদি ঠিকঠাক একটু ভালো করে বুঝতে পারো ম্যাথটাকে। তাহলে 1 থেকে 70-এর মধ্যে আমি আগে যাব না। কেন যাব না? কারণ 10-এর 7 গুণ করলে 70 হয়। বলবে ইয়েস, তাহলে আমি 1 থেকে 10-এর মধ্যে যদি চেক করি, সেটাই তার 7 টাইমস অর্থাৎ 7 গুণ যদি করে দিই, সেটা 70-এ কনভার্ট হয়ে যাবে। বলবে রাইট। তাহলে 1 থেকে 10-এর মধ্যে তোমরাই বলো যে কাদের ইউনিট প্লেসে স্কোয়ার করার পর 1 রিপ্রেজেন্ট হয়। বলবে স্যার 1 স্কোয়ার করলে 1 হয়, আর স্যার 9 স্কোয়ার করলে 81 ইউনিট প্লেসে 1 হয়। বলেছিল কত পার্সেন্টেজ এমন নাম্বার আছে। দেখো 1 থেকে 10-এর মধ্যে এমন দুটো নাম্বার পেলাম, তাই না, যাদের স্কোয়ারের শেষে ইউনিট প্লেস যেটা 1 হয়। এই যে ইউনিট ডিজিট বলা হয়, এটা মানে কি, প্রত্যেকটা জায়গাকে ব্রেক করে করে তোমাকে জানতে হবে, যেগুলো আমি পেড ব্যাচে করিয়েছি। তাই তুমি যদি সরাসরি আসতে চাইছো, একদম লেট না করে সেখানে আসো, জাস্ট ক্লাসগুলো কমপ্লিট করো, আর যে ক্লাসগুলো এখনও চলছে সেগুলো করো, দেখো তুমি কি লেভেল থেকে কোন লেভেলে আসবে। ঠিক আছে? তাহলে দুটো নাম্বার পাচ্ছ 1 থেকে 10-এর মধ্যে। আচ্ছা তাহলে 70-এর মধ্যে কথা পাবে। আচ্ছা 10-এ যদি দুটো পাও, 70-এ স্যার কটা হবে? বলবে 10কে 70 বানাতে গেলে 7 দিয়ে গুণ করতে হয়, রাইট? তাহলে 2কেও 7 দিয়ে গুণ করে বলবো 7 দুগুণে 14টা এমন নাম্বার আছে যাদের স্কোয়ার করার লাস্টে অর্থাৎ ইউনিট প্লেস একক স্থানে 1 থাকবে। বলবে হ্যাঁ। তাহলে বলেছিল পার্সেন্টেজে এমন কত। দেখো টোটাল যদি 14টা থাকে, 70-এর মধ্যে এই যে যার এগেনস্টে বলবে, যার থেকে বলবে, সেটা যাবে নিচে। এগুলো বুঝবে কি করে পরীক্ষাতে? কি এমন লেখাটার সাথে টাচ আপ থাকবে যেটা দেখলে বুঝতে পারবে যে এটা নিচে যাবে? র টাচ থাকবে, র ইংলিশে হলে অফ। বোঝা গেছে? অর্থাৎ এর থেকে, রাইট? তাহলে 70-এর 14 জানতে চেয়েছিল পার্সেন্টেজে কত, মানে 100ই কত, রাইট? দেখো 14 5-এ 70 আর 5 20 100, তাহলে আনসারটা করে আসো 20%। ক্লিয়ার হয়েছে? এবার তুমি জেনে রাখো যে সিম্পলিফিকেশন যেটা টার্গেট থাকবে তোমার ডে 1, পয়েন্টের যে সমস্ত ক্যালকুলেশনগুলো হয় সেটা কোথায় কাজে লাগবে? এই যে স্কোয়ার দেওয়া হয় না, যে এটা সমান এত, তাহলে এবার ডেসিমেল দিয়ে যাবে, দিয়ে টোটালটা বলবে যোগ করে কত। বুঝতে পারলে?
তাহলে ডেসিমেল কিছুই না, ডেসিমেলের তলে ডেসিমেল বসবে, বোঝা গেছে? তাহলে দশমিকের যেগুলো যোগ বিয়োগগুলো রয়েছে সেটা তুমি সুবিদ্যা স্যারের বইয়ে পাবে, যোগ বিয়োগ গুণ ভাগে দেখবে অঙ্কগুলো আছে, সেগুলো তুমি কয়েকটা জাস্ট করে নিও, 8টা 10টা করলেই হবে, জাস্ট ওটা তোমার একটু ক্যালকুলেশন। আর তার সাথে ডে 1 যেটা টার্গেট থাকবে সেটা হচ্ছে সিম্পলিফিকেশনটা কমপ্লিট করতে হবে, বোঝা গেছে? আর লার্নার যদি স্টুডেন্টরাও 2 দিনের মধ্যে এটাকে টার্গেট করো এবং এটাকে কমপ্লিট করো। আর অবশ্যই তোমার কিন্তু স্কোয়ার কিউব আর ইয়েস 1 থেকে 30-এর ঘর পর্যন্ত নামটা একদম 1 থেকে 30-এর ঘর পর্যন্ত নামটা তোমাকে মুখস্থ রাখতে হবে, ঠোঁটে রাখতে হবে, কারণ এই নামটা তোমাকে ক্যালকুলেশন অনেক অনেক ফাস্ট করবে, তবে তো তুমি অন্যদের থেকে অ্যাডভান্স হবে। ডাইরেক্ট ম্যাথে চলে এলে সিম্পল ইন্টারেস্টে, পার্সেন্টেজে, প্রফিট অ্যান্ড লসে, মিক্সচার অ্যালিগেশনে কিছু বুঝতে পারবে? প্রিভিয়াস ইয়ারে পারবে না তো। একটা সব কিছু সিস্টেম আছে, এইভাবে একটা সিঁড়িতে তুমি উঠছো, তুমি যদি বলো আমি ডাইরেক্ট এই জায়গাটায় চলে যাব, পারবে না, টাফ লাগবে তো। কিন্তু তুমি সিস্টেমে আসো, একটু ওঠার পর বাকিটা তোমার কাছে আরও ইজি হয়ে যাবে, বোঝা গেছে? এবার আমি যাব সেই চ্যাপ্টারগুলো যেগুলো সুবিদ্যা স্যারের বই থেকে কমপ্লিট করে নিলে আর কোনো প্রবলেম হবে না, রাইট? যে আচ্ছা তোমরা হাইলাইট করো। তাহলে ফার্স্টে অ্যারিথমেটিকে আসি। দেখো অ্যারিথমেটিকে যে কটা চ্যাপ্টার রয়েছে তার মধ্যে তোমাকে যেটা ডে 1-এ আমি ফার্স্টেই বললাম যে তোমাকে ফার্স্টে যেটা করতে হচ্ছে সিম্পলিফিকেশন আর দশমিকের যোগ বিয়োগ। এবার তুমি ডে 2-তে যেটা টার্গেট নেবে, ডে 2-তে তোমার যেটা টার্গেট থাকবে সেই টার্গেটটা থাকবে পার্সেন্টেজ শতকরা, রাইট? এবার তুমি পার্সেন্টেজের অঙ্কে যখন আসবে তখন সেখানে মেনলি তোমাকে আরও কিছু জিনিস জানতে হবে। ফর এক্সাম্পল বলে রাখি, দেখবে কলকাতা পুলিশও আগের বারে দিয়েছিল কোশ্চেন পেপারে, দেখবে সেখানে ছিল যে এত কেজি এত কিলোগ্রাম এর কত। তো মেনলি ওটাতে কি জানতে চাওয়া হয় জানো? এই যে কিমি, হেমি, ডেকামি, মি, ডেসিমি, সেন্টিমি, মিলিমি, এটাই গ্রামে হলে কিলোগ্রাম, হেক্টাগ্রাম, ডেকাগ্রাম, গ্রাম, ডেসিগ্রাম, সেন্টিগ্রাম, মিলিগ্রাম, লিটার হলে কিলোলিটার, হেক্টালিটার, ডেকালিটার, লিটার, ডেসিলিটার, সেন্টিলিটার, মিলিলিটার, বোঝা গেছে? কেন বললাম? তুমি যখন নিচ থেকে ওপরে আসবে আর ওপর থেকে যখন তুমি নিচে আসবে আর নিচ থেকে যখন ওপরে যাবে তখন এর তো একটা ফাংশন থাকে, কনভার্ট করতে হয়, রাইট? তো এই ছোট ছোট জিনিসগুলো জানতে হবে, তো নাহলে পরীক্ষায় ওই একটাই অঙ্ক তোমার কাছে কঠিন লাগবে, বোঝা গেছে? তো এক্সামিনার ওই যে অঙ্কগুলো দেন কেন দেন? এটা চেক করার জন্য দেন যে তোমার এটা ক্লিয়ার আছে কিনা। তাহলে এটা ক্লিয়ার করো, কতক্ষণ টাইম লাগবে? 3-4 বার খাতায় লেখো আর পড়ো, এমনি হয়ে যাবে। কিন্তু 3-4 বার তো লিখতে হবে। যেরকম রিজনিংয়ের প্লেস ভ্যালু, রিভার্স ভ্যালু প্রথম মুখস্থ রাখতে পারতে যে পি এর মান 16, ভি এর মান 22, টি এর মান 20, জি এর মান 7, এইচ এর মান 8, কে এর মান 11, পারতে না। এখন কেন এত স্পিড হয়ে গেছে? কারণ হচ্ছে তুমি অনেকবার লিখেছো, প্র্যাকটিস করেছো। প্রথম মনে হতো না যে খাতাতে যে আগে এটা লিখতে পারলে আমি বাঁচি, মানগুলোকে কোডিং ডিকোডিংয়ের যত প্রবলেম থাকবে সব সলভ করে দেবো। এখন বুঝতে পারছো যে ওইভাবে কি হয়? তাহলে এগুলো কি পরীক্ষার হলে যেভাবে লিখবে মুখস্থ করতে হবে তো, বুঝতে পারলে? আজকে আমি তোমাদেরকে সেই সমস্ত চ্যাপ্টারগুলো বলে দিচ্ছি। নেক্সট একটা ভিডিও করব যেখানে তোমাদেরকে পার্সেন্টেজ থেকে কোন টাইপগুলো করবে আর রেশিও প্রপোর্শন থেকে কোন টাইপগুলো করবে, প্রত্যেকটা চ্যাপ্টারের কোন কোন টাইপগুলো কমপ্লিট করে নিলে তোমার পুরো সিলেবাসের মধ্যে ম্যাথসের কোনো রকম কোনো প্রবলেম হবে না, এবং এটা কমপ্লিট থাকলে তোমার পরীক্ষাতে একটা ভালো স্কোর ক্যারি করতে পারবে, রাইট? সেটা আমি নেক্সট ভিডিওতে প্রোভাইড করে দেবো, এটা অনেক লেন্দি হয়ে যাবে আদারওয়াইজ। তো পার্সেন্টেজটা মোস্ট ইম্পর্ট্যান্ট, এটা হচ্ছে তোমার টার্গেট থাকবে ডে 2-তে, এবং এটা তুমি মিনিমাম 1 থেকে 3 দিন টাইম নিতে পারো। তোমার যদি মনে হয়ে থাকে যে আমি 5-6 ঘন্টা ম্যাথের ওপর টাইম দেবো, ম্যাথটাকে ইমপ্রুভ করব, তাহলে তোমার দেখবে প্রায় 60% কাভার আপ হয়ে যাবে, আর তারপরের দিনই দেখবে কমপ্লিট হবে। আর যদি তুমি বলো যে না আমি আস্তে আস্তে করব, অর্থাৎ আমাকে অন্যান্য সাবজেক্টগুলোকেও টাইম দিতে হবে, ম্যাথে আমি 2-3 ঘন্টায় টাইম দেবো, সেক্ষেত্রে তুমি 3 দিনের মধ্যে কিন্তু ইজি কমপ্লিট করতে পারবে। পার্সেন্টেজ এটাতে টাইম দাও, কোনো প্রবলেম নেই। নেক্সট যেটা তোমার টার্গেট থাকবে, পার্সেন্টেজের পর যেটা টার্গেট থাকবে সেটা হচ্ছে
রেশিও অ্যান্ড প্রপোর্শন। ছোট্ট একটা কনসেপ্ট বলে রাখি, রেশিও প্রপোর্শনের অঙ্কগুলো তো করো। রেশিও মানে কি? অনুপাত, যেটা হচ্ছে এই সাইনটা। এই সাইনটা মানে কি? প্রপোর্শন মানে কি? সমানুপাত। সমানুপাতকে যদি আমরা ব্রেক করি কি পাবো বলো তো? সমান অনুপাত। দ্যাট মিন্স এইদিকে যদি থাকে 9:18 প্রপোর্শনাল টু, যদি এখানে থাকে 12 কত, এগুলোকেই বলে না ফোর সমানুপাত কত? B/C/A। সাবাস, ফর্মুলা জানো। কখনো এইটুকু একটা কনসেপ্ট কি ভেবে দেখেছো যে এটা দেওয়া আছে মানে তো প্রপোর্শন। প্রপোর্শন মানে কি? সমানুপাত। মানে কি? সমান অনুপাত। বলবে হ্যাঁ, তাহলে এটার সাথে এটা ঠিক যে রেশিওতে থাকবে এটার সাথেও এটা সেই রেশিওতে থাকতে হবে। তাহলে চলো আমি এটাকে রেশিওতে একটু ব্রেক করে নিই। দেখো 9:1 9, 9×2 18। দ্যাট মিন্স এটা ডিনোটস করছে 1:2। তাহলে এখানে কি হবে? সমান অনুপাত, মানে এটাও 1:2 কনভার্ট হতে হবে। তাহলে এটা এর 1 গুণ, আর এটাকে এর তাহলে কত গুণ হতে হবে? দেখো এটা নিশ্চয়ই 1:2, তাহলে এটাকেও 1:2তে যদি আনতে চাও 12×1 12, 12×2 24। তবে তো এটাকে কাটাকাটি করলে 12×1 12, 12×2 24। বোঝা গেছে? ফোর্থ প্রপোর্শনটা কত হতো? ভিজুয়ালাইজ করে আনসার করবো 24। যখন কি কেউ এটা ফর্মুলা ভাবছে, যেটার ফর্মুলা কী হবে পুট করছে, তুমি তখন কেউ ওইমারে ফিল আপ করে নেক্সট কোশ্চেনে মুভ করে গেছো। তবে তো তুমি অন্যদের থেকে অ্যাডভান্স হবে। বোঝা যাচ্ছে? তো রেশিও প্রপোর্শনের মধ্যে তুমি 3টে চ্যাপ্টার পাবে। তার মধ্যে তুমি ভেদটা কমপ্লিট না করলেও হবে। ভেদ সংক্রান্ত যে অঙ্কগুলো আছে ওগুলো দেয় না, ওগুলো এখন লাগবে না। আদার্সগুলো প্রপার কমপ্লিট করবে, এক্সাম্পল এবং অনুশীলনী। এবার তোমার মনে একটা কোশ্চেন হচ্ছে যে এইভাবে যে বলে বলে দিচ্ছ 3 দিনের মধ্যে 2 দিনের মধ্যে কমপ্লিট করো, কিভাবে করব? 1 থেকে ধরো 60টা কোশ্চেন আছে, রাইট? প্রথমত এক্সাম্পলে তো অনেকগুলো কোশ্চেন আছে, তারপর আবার অনুশীলনীর অঙ্কগুলোতে ধরো 50টা 60টা, এখন নিউ ভার্সানে কিছু অ্যাড হয়েছে, হয়তো আরও 10-12টা করে অ্যাড আছে, রাইট? তাহলে 60টা 70টা করে এক একটা চ্যাপ্টার অঙ্ক আছে। সব চ্যাপ্টারগুলো যে বড় এমনটা কিছু না, তোমার কিন্তু ব্যালেন্স হয়ে যাবে একটা টাইম, তুমি নিজেই বুঝতে পারবে, প্র্যাকটিসে আসো। এবার তুমি কি করছো? প্রত্যেকটা অঙ্ককেই সলভ করে 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 যাচ্ছ। হ্যাঁ, অবশ্যই করবে, এইভাবে কিন্তু করো না। টার্গেট রাখো যেখানে তোমার 70টা অঙ্ক আছে, মিনিমাম আমি 40টা অঙ্ক কমপ্লিট করব, এবং সেটা জাস্ট এইভাবে টিক করব, নেক্সট যেটা চ্যাপ্টার সেখানে মুভ করব। কি বললাম? যদি 60টা বা 70টা অঙ্ক থাকে, আমি 60 বা 70টা অঙ্ক পুরো কমপ্লিট করছি না, কিন্তু হ্যাঁ আমি 40টা অঙ্ক ন্যূনতম টার্গেট করব। যদি কোনো চ্যাপ্টারে 80টা অঙ্ক থাকে, সেখানে ন্যূনতম 50টা অঙ্ক টার্গেট করব। তাহলে স্যার বাকি যে 30টা 40টা করে অঙ্ক বাকি রয়ে গেল, সেগুলো কখন করব? তোমার যেটা মেন টার্গেট থাকবে, এই বইটাকে একবার কমপ্লিট করে নেওয়া, যে চ্যাপ্টারগুলো থেকে পরীক্ষায় কোশ্চেন আসবে এবং যেটা সিলেবাসে ইনক্লুডিং আছে ম্যাথে, রাইট? এবার তুমি প্রত্যেকটা চ্যাপ্টারে এইভাবে কমপ্লিট করে করে যাও। এবার যে চ্যাপ্টারে দেখলে 35টা কোশ্চেন, সেটা কমপ্লিট করো, কিছু ডিউ রেখো না। যেটা 40টা কোশ্চেন করে দাও, কিন্তু যেখানে নাম্বার অফ কোশ্চেন একটু বেশি, সেখানে তুমি 30টা 40টা করে ডিউ রাখতে পারো, কোনো প্রবলেম হবে না। তাহলে এটা কখন মেকআপ করবে সব বলবো। অনুপাত এবং পার্সেন্টেজ এগুলো যখনই তোমার কমপ্লিট হবে, তুমি ডাইরেক্ট এবার মুভ করবে সরাসরি প্রফিট অ্যান্ড লস। প্রফিট অ্যান্ড লস, প্রফিট অ্যান্ড লসের যে ম্যাথগুলো আছে তার মধ্যে পরীক্ষাতে যেটা খুবই দেয়, এ বিকে একটা ঘড়ি এত পার্সেন্টেজে বিক্রি করলো, বি সিকে ঘড়িতে এত লসে বিক্রি করলো, যদি সি এত টাকায় কেনে তাহলে এর ক্রয় মূল্য কত টাকা, এই টাইপটা পরীক্ষায় খুব দেয়। গ্যাসের দাম 25% বৃদ্ধি পেল, গৃহিণীকে গ্যাসের ব্যবহার কতটা কমাতে হবে যাতে করে খরচটা অপরিবর্তিত থাকে। যদি বলে কয়লার দাম 25% বেড়ে গেল, 25% বেড়ে গেল, ওখানেই অঙ্ক শেষ, আর উত্তরটাও হয়ে গেছে, মানে 1/4 থেকে 1/5 মানে 20%। যদি কমে যেত বলতো 25%, 25% মানে হচ্ছে 1/4 মানে 1/3 মানে 33 হোল 1/3%। তো এইভাবে ঝড়ের মতন অঙ্কগুলো মুখে মুখে ক্যালকুলেশন করতে পারবে। তো তোমাকে অবশ্যই ম্যাথ চ্যালেঞ্জারে তার জন্য আসতে হবে। সেখানে আমি প্রপারলি ইন্ট্রোডাকশন ক্লাস থেকে যেভাবে ক্লাসগুলো করিয়ে আসছি, তাতে করে তুমি কনফার্ম ডাব্লিউপি কেপিতে প্রিলি মেন্সে তোমার কোনো প্রবলেম হবে না, তোমার উপর সেই কনফিডেন্সটা অটোমেটিক চলে আসবে। ওকে, তো প্রফিট লস চ্যাপ্টারটা যখনই তোমার কমপ্লিট হবে, নেক্সট যে চ্যাপ্টারটা তোমাকে আসতে হবে, একটা সিকোয়েন্স আছে, সেই সিকোয়েন্সে তোমাকে আসতে হবে। প্রফিট লস যখনই তোমার তাহলে কী কী করলাম আমরা? পার্সেন্টেজ করলাম, আর রেশিও প্রপোর্শন করলাম, তারপর সরাসরি মুভ করলাম প্রফিট লস, কারণ এটা রেশিও এবং পার্সেন্টেজের মিক্সিং।
বুঝতে পারলে? তারপর তুমি ডাইরেক্ট মুভ করো সিম্পল ইন্টারেস্ট। কেন? কারণ সিম্পল ইন্টারেস্টটা তোমার পার্সেন্টেজের ওপর দাঁড়িয়ে রয়েছে। নেক্সট তুমি মুভ করে যাও সরাসরি কম্পাউন্ড ইন্টারেস্টে। কম্পাউন্ড ইন্টারেস্টে যে টাইপগুলো পরীক্ষাতে দেয় এবং সিম্পল ইন্টারেস্টের যেগুলো ট্রেন্ডিং, যেগুলো পরীক্ষাতে আসার প্রবল সম্ভাবনা রয়েছে নিউ টাইপ, আমি সেগুলো তোমাদেরকে নেক্সট যে ভিডিওটা দেবো সেখানে প্রোভাইড করবো। তো নিউ ভিউয়ার্স হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, অবশ্যই তোমার কাছে ভিডিওর নোটিফিকেশান পৌঁছে যাবে। তো সিম্পল ইন্টারেস্ট এবং কম্পাউন্ড ইন্টারেস্ট তোমার যখনই কমপ্লিট হয়ে যাবে, তুমি সরাসরি এবার মুভ করে যাও টাইম অ্যান্ড ওয়ার্কে। এবার টাইম অ্যান্ড ওয়ার্ক, যেটা সময় এবং কার্য, টাইম অ্যান্ড ওয়ার্ক, এটা কমপ্লিট করার পর তোমাকে আসতে হবে নল এবং চৌবাচ্চা। আমি বলে দিচ্ছি, নল এবং চৌবাচ্চা, যেটা পাইপ অ্যান্ড কিস্টান, দুটোই কিন্তু একই রকম, যেটা হচ্ছে নল এবং চৌবাচ্চার অঙ্কগুলো হয়। ঠিক আছে, নল আর চৌবাচ্চা খুব ইজি অঙ্ক দেয়, কিন্তু এই দুটো চ্যাপ্টারের মধ্যে প্রপার কনসেপ্ট দাঁড়িয়েছে। কারণ তোমাকে যদি দুজনে একত্রে না বললো, বা পি কিউ আর এতদিনে কাজ করে, তাহলে কিউ তিনজনে একত্রে কাজটা কতদিনে করবে? একটা কাজ এতদিনে করে। এই অঙ্ক যদি না দিয়ে একটু ঘুরে দিয়েছে, এ দুদিন করে চলে গেল, কাজ শুরুর থেকে দুদিন পর এ চলে গেছে, বাকি কাজটা বি দুদিন আগে কমপ্লিট করলো, বা একটা কাজের এত অংশ এ এতদিনে করে, ফেলে রাখা কাজটা তার বন্ধুর সাথে সে এতদিনে কমপ্লিট করে, ও একা কাজটা কতদিনে কমপ্লিট করবে। এই যে অঙ্কগুলো, যেগুলো প্রপার কনসেপচুয়াল ম্যাথ, তো সব করিয়েছি ক্লাসে এগুলো, ওকে। আর এখনও কন্টিনিউ চলছে ক্লাস। নল আর চৌবাচ্চা ভিভিআই, টাইম অ্যান্ড ওয়ার্ক ভিভিআই, ঠিক আছে। এফিসিয়েন্সির যেটা পার্সেন্টেজ দিয়ে হয়, সেটার এখানে খুব ইজি অ্যাপ্রোচ হবে এগুলো কমপ্লিট করলে। নেক্সট তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে মিক্সচার অ্যান্ড অ্যালিগেশন, যেটাকে বলে মিশ্রণ। মিশ্রণের কোন টাইপগুলো কমপ্লিট করলে তোমাকে আর ভাবতেই হবে না এই চ্যাপ্টারটা থেকে কোনগুলো করবে। 4 পেয়ে 2 পেয়ে জন্তু, এতগুলো মুরগি আছে, এতগুলো ছাগল আছে, অনেক সময় বলে চিড়িয়াখানায় এতগুলো পাখি আছে আর এতগুলো তোমার জন্তু আছে, মানে গরু আছে ধরো। এবার সেই জায়গাতে 4 পা 2 পা এই অঙ্কগুলোকে অ্যালিগেশনে যেটা অ্যাপ্লাই হবে সেটা হচ্ছে লিঙ্ক আপ। তো মিশ্রণ, যেটা মিক্সচার অ্যান্ড অ্যালিগেশন, এইখান থেকে কোন কোন অঙ্কগুলো পরীক্ষায় দেয়, সিরাপ আর জলের কোন টাইপটা পরীক্ষায় বারবার আসে, সমস্ত কিছু আমি এখানে নেক্সট ভিডিওতে প্রোভাইড করে দেবো। ঠিক আছে, তোমরা সেগুলো জাস্ট দাগ দিয়ে দেবে, হাইলাইট করে দেবে, সেই টাইপগুলো করলেই কমপ্লিট হয়ে যাবে, ওকে। আর তার সাথে কিছু ট্রেন্ডিং, যেগুলো পরীক্ষায় আসার প্রবল সম্ভাবনা, কারণ পেপারে 3-4টা অঙ্ক এমন থাকবে যেগুলো একটু ল্যাঙ্গুয়েজ হবে, যেগুলো একটু স্ট্যান্ডার্ড হবে। আর এটা থাকবে কারণ সেই সমস্ত স্টুডেন্টদের জন্য যারা এই অঙ্কগুলোকে টার্গেট করতে পারবে ঠিকঠাক করে এবং তারা ঠিক করতে পারবে। ঠিক আছে, তো মেন্সের পেপারে এরকম থাকে 3-4টা অঙ্ক, হয়তো রিজনিংও দেখবে 1-2টো এমন থাকলো যেগুলো একটু নিউ লাগতে পারে তোমার কাছে। তো তার জন্য আগের থেকে তোমাকে অ্যালার্ট থাকতে হবে সেইগুলো কী টাইপের আসতে পারে, ওকে। নেক্সট যেটা করবে সেটা হচ্ছে তুমি ডাইরেক্ট এসো এবার টাইম অ্যান্ড ডিস্টেন্স। টাইম অ্যান্ড ডিস্টেন্স, সময় আর দূরত্ব, এই চ্যাপ্টারটা অনেকেই আছে যারা এখনও পর্যন্ত ঠিকঠাক হজম করে উঠতে পারছে না যে কী করে এটা কমপ্লিট করতে পারি, এই টাইম অ্যান্ড ডিস্টেন্স, সময় আর দূরত্ব। ফার্স্ট অফ অল আমি একটা কথাই বলবো যে টাইম অ্যান্ড ডিস্টেন্সের যারা অঙ্কগুলোকে অত্যন্ত ভয় পাচ্ছ, একটা ছোট্ট কনসেপ্ট দেখে রাখো। অনেকেই করেছে, তো আমার ক্লাসে যখন এসেছে তারাও বলেছে যে এই রকম মানে টাইপের যদি কোশ্চেন্সগুলো সলভ করা যায়, প্রথমত তো টাইম তো অনেক সেভ হবেই হবে, ঠিক আছে, প্লাস তোমার কাছে মানে অনেক ইজি লাগবে এই চ্যাপ্টারটা, কিন্তু তার জন্য তোমাকে কিছু সিস্টেম জানতে হবে। তো দেখো, ডিস্টেন্স সমান স্পিড ইন্টু টাইম, এটা ছাড়া কোনো ফর্মুলা নেই। যত হার্ড অঙ্ক বলো, যত মডারেট লেভেল নিউ ম্যাথ বলো, সব কিন্তু এর মধ্যেই দাঁড়িয়েছে, ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম। এবার তোমরা প্রত্যেকে জানো যে কিমি পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে স্যার আমি স্পিডটা কনভার্ট করব, কি করব, কিমি পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে আসছো, তাহলে কি মুখস্থ করেছো, 18/5 না 5/18? কনফিউজিং, 5/18। এটা দিয়ে স্পিডটাকে কি করতে হয়, গুণ করতে হয়। আচ্ছা ঠিক, যদি রিভার্সটা হতো, মানে মিটার পার সেকেন্ড থেকে যদি কিমি পার আওয়ারের স্পিডটাকে কনভার্ট করতে হয়, তখন তুমি কি করবে, 18/5 দিয়ে গুণ করবে। হয়তো অনেকে মনে রেখেছো এইভাবে যে কিমিটা বড়, তাহলে এখানে বড় হবে, মিটারটা ছোট, তাহলে মিটারটা ছোট হবে। আচ্ছা ঠিক আছে, এটা মনে রাখলেই হবে। এটা কোথার থেকে আসছে, কখনো নিজেকে প্রশ্ন করেছো কেন আসছে? এই যে রেক্ট্যাঙ্গেলের যে ফর্মুলা, টুয়াইস অফ এল প্লাস বি, সিম্পল ইন্টারেস্টের যে ফর্মুলা, এগুলো কোথার থেকে আসছে, এই জায়গাগুলো ভেবেছো কখনো?
পুরো প্রপার কনসেপ্ট ক্লিয়ার থাকলে তবেই তো তুমি ম্যাথে আরও ইন্টারেস্ট লাগবে, তাই না? দেখো আমি যদি এটাই বলি বা এটা যদি বলি, আচ্ছা বলো তো এই যে পার মানে কি? পার মানে কি? পার মানে হচ্ছে প্রতি, মানে প্রত্যেক। এই যে বলো না কিমি পার আওয়ার, মানে কি? পার আওয়ার মানে প্রত্যেক ঘন্টায় এত কিমি যায়। সাপোজ তোমাকে যদি বলি 50 কিমি পার আওয়ার, এটা মানে কি? এটা মানে হচ্ছে 1 ঘন্টায় 50 কিমি যাবে। যদি তোমাকে বলি 10 মিটার পার সেকেন্ড, মানে কি? পার সেকেন্ড। এই যে পারসেন্ট মানে প্রত্যেক 100-তে, ঠিক তেমনি এটা হচ্ছে পার সেকেন্ড মানে 1 সেকেন্ডে এত মিটার যাবে, 10 মিটার। বোঝা গেছে? দেখো তাহলে আমি যদি বলতাম যে 1 কিমি মানে কত মিটার, বলবে 1000 মিটার। তাহলে 1000 মিটার। আর 1 ঘন্টা মানে কত সেকেন্ড? 1 মিনিট মানে কত সেকেন্ড? 60 সেকেন্ড। আবার 60 মিনিটে 1 ঘন্টা, তাহলে 60 × 60 3600 এত সেকেন্ড। তাহলে 1000 মিটার 3600 সেকেন্ডে, তাহলে একে কত? 3600/1000, তাই তো? 2 শূন্য 2 শূন্য কাটো, দেখো 2 18 36, 2 5 এলো 18/5, বলবে হ্যাঁ এলো। এটাকেই যদি তুমি রিভার্স লিখতে 3600 যায় 1000-এ, 1 যাবে কতই? 5/18। বোঝা গেছে? তো এই অঙ্কগুলো যখন করবে দেখবে অঙ্কে তুমি এবার বইটা খুলে অঙ্কগুলো দেখো, যে আমি কথাগুলো বলছি সেইভাবে যদি তুমি অঙ্কগুলো অ্যাপ্লাই করতে পারছো তো একবার সলভ করে দেখে নিও। দেখবে একটা কোনো স্পেসিফিক ডাটা এমন আছে যেখানে লেখা থাকবে একই টাইমে, কি বললাম? একই টাইমে মানে একই সময়ে একটি নির্দিষ্ট দূরত্ব। এগুলো কখনো ভেবে দেখেছো যে এই ডাটাগুলো কেন দিয়ে রেখেছে? একটা নির্দিষ্ট দূরত্ব, এগুলোর মানে কি? একটা নির্দিষ্ট দূরত্ব, এগুলোই তো টার্গেট করতে হবে। এই লেখাগুলোকে ছেড়ে দিলে হবে। যেরকম রিজনিংয়ে সিটিং অ্যারেঞ্জমেন্ট করছো, যথাক্রম মানে কি? যে সিকোয়েন্স আছে মানে এ বি সি ডি এর ডান দিকে আর বাঁ দিকে, ঠিক তেমনি ওটা যথাক্রম মানে হচ্ছে সেই সিকোয়েন্স। এখানে একই সময় নির্দিষ্ট দূরত্ব, এগুলোকে টার্গেট করতে হবে। কারণ নির্দিষ্ট দূরত্ব মানে জিনিসটা কি ভালো করে দেখো, মানে ডিস্টেন্সটা ফিক্সড। ডিস্টেন্সটা ফিক্সড মানে ধরে নাও এটা তোমার বাড়ি আর এটা ধরে নাও স্কুল। তোমার বাড়ি থেকে স্কুলের দূরত্বটা ফিক্সড, দুর্গাপুর থেকে আসানসোলের যেটা স্টেশনের গ্যাপ সেটা ফিক্সড, দূরত্ব ফিক্সড। যেটা ফিক্সড বলবে সেটাকে 1 মনে করো, তাহলে স্পিড ইন্টু টাইম। এবার এখান থেকে তুমি বলো তো স্পিড আর টাইমের রিলেশনটা কী হলো? বলবে স্পিড ইকুয়াল টু 1/t হলো। এটা মানে কি? এটা মানে হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল। দ্যাট মিনস যেটাকে বলো ব্যস্ত সম্পর্ক, রাইট? মানে ব্যস্তানুপাত। তাহলে এটা হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল। ক্লিয়ার করতে পারলাম? সাপোজ তোমাকে যদি এখানে বলতো সময়টা এক, সময়টা এক, ভালো করে দেখো জিনিসটা, সময়টা এক, এই যে একই সময়, এই জায়গাটা দেখো, তাহলে ডিস্টেন্স সমান স্পিড ইন্টু টাইম, রাইট? এবার বলছে যে একই সময় মানে সময়টা সেম, তাহলে সময়টা যদি সেম হয় তাহলে এটাকে 1 মনে করে নাও। তাহলে যা হাই ডিস্টেন্স রেশিও তা হাই স্পিড রেশিও। ইজ দ্যাট ক্লিয়ার? যদি ডিস্টেন্স রেশিও দেওয়া থাকে 5:6, তাহলে স্পিড রেশিও কী হবে? 5:6 হবে। এই জায়গাগুলোকে টার্গেট করো আর রেশিও অ্যাপ্লাই করো, রেশিও অ্যাপ্লাই করো। পরীক্ষায় দেখবে একটা কোশ্চেন প্রায় দেয় যে স্বাভাবিক গতিবেগের এত কিমি বেগে গেলে ওর যেতে এত মিনিট টাইম কম লাগে, ঠিক আছে? তাহলে প্রকৃত সময়টা কত? অনেক সময় দেয় যে স্কুল থেকে হোস্টেল যাচ্ছে তখন যাওয়ার সময় এত কিমি পার আওয়ার বেগে গেলে ও এত মিনিট দেরিতে পৌঁছায়, ঠিক আবার যখন আসছে তখন এত কিমি বেগে গেলে এত মিনিট আগে পৌঁছায়। তাহলে বাড়ি থেকে স্কুলে হোস্টেলের দূরত্ব বা স্কুল থেকে হোস্টেলের দূরত্ব কত? অনেক ইজিভাবে অঙ্কগুলো করা যায়, বা যে সমস্ত অঙ্কগুলো এখনও তোমার প্রবলেম হচ্ছে সেগুলোকে অনেক ইজিভাবে সলিউশন করা যায়, কিন্তু তার কিছু অ্যাপ্রোচ জানতে হবে। অনেক সময় অপশান টেস্ট কোন অঙ্কগুলোকে করবে এটা ভাবতেই তোমার টাইম চলে যাবে পরীক্ষার হলে, কিন্তু কিছু অঙ্ক এমন হয় যেটাকে তুমি যদি অপশান টেস্টে একবার ফেলে দাও, কিন্তু তার জন্য তোমাকে তো সেই অ্যাপ্লিকেশানটা জানতে হবে কীভাবে সেটা অ্যাপ্লিকেশান দেবে, তাই না? চলো বাকি যে কটা চ্যাপ্টার রয়েছে সেগুলো তোমাদের বলি। এবার যেটা মেন যে জায়গাটা সেটা হচ্ছে গড়, এভারেজ। এখান থেকে পরীক্ষায় কোশ্চেন রাখে, একটা দুটো থাকবেই থাকবে। যেরকম গড় গতিবেগের ফর্মুলা হয়,
এখন যেটা দেয় যে অর্ধেক দূরত্ব এত কিমি, বাকি অর্ধেক দূরত্ব এত কিমি বেগে যাচ্ছে, তাহলে এত কিমি বেগে যাচ্ছে, তাহলে টোটাল যেটা গড় গতিবেগটা কত, এই টাইপটাও পেতে পারো। বা টোটাল ডিস্টেন্সটা কত, এরকম টাইপটাও দিতে পারে। অনেক সময় তোমাকে পরপর ক্রমিক নাম্বার দিতে পারে, জোড় বিজোড় এই ওরিয়েন্টেড টাইপটা দেয়। ক্রিকেটের ইনিংস নিয়ে এই টাইপটা দিতে পারে, বুঝতে পারলে? এভারেজের অঙ্কগুলো পরীক্ষায় নাম্বারের নিয়ে দিতে পারে, বুঝতে পারলে? আর ফাইনালি তুমি যেটা লাস্টে অ্যারিথমেটিকের মধ্যে ইনক্লুড রাখবে, অবশ্যই তুমি যদি পারো তাহলে তোমাকে বলবো। আচ্ছা, এবার তোমাকে যেটা কমপ্লিট করতে হবে সেটা হচ্ছে টাইম অ্যান্ড ডিস্টেন্সের সাথে আর কী কীগুলো টাচ আপ পাবে। দেখো, যেটা হচ্ছে ট্রেনের অঙ্কগুলো। এবার ট্রেনের অঙ্কগুলো দুটো কনসেপ্টে দাঁড়িয়েছে, যে একটা ট্রেন যখন একটা কোনো পার্টিকুলার পয়েন্ট, একটা ম্যান একটা পোলকে বেরোচ্ছে, ট্রেনটা নিজের লেন্থটা পেরিয়ে যাচ্ছে, রাইট? আর এই ট্রেনটায় যদি কোনো একটা ব্রিজকে পেরোয়, কোনো ব্রিজকে পেরোয় বা কোনো একটা প্ল্যাটফর্মকে পেরোয়, তখন ট্রেন আর ব্রিজের লেন্থ দুটো অ্যাড হবে। এই ক্ষেত্রে মনে রাখবে যে এদের যখন রিলেটিভ স্পিড যদি অল্টারনেট ডিরেকশন হয়, বিপরীতমুখী, তখন অ্যাড হবে, মানে আপেক্ষিক গতিবেগটা। যদি সেম ডিরেকশন হয় সেক্ষেত্রে মাইনাস হবে। এটা হচ্ছে নৌকার আর স্রোতের যে অঙ্কগুলো হয়, বোট অ্যান্ড স্টিম। তো এখানে 4টে ফর্মুলা আছে বোট অ্যান্ড স্টিমের, তোমরা জানো যে এখানে 4টে ফর্মুলা আছে। একটা হচ্ছে অনুকূল। তো অনুকূল মানে কি, যেটা হচ্ছে নৌকার বেগ আর স্রোতের বেগ অ্যাড হবে। প্রতিকূল মানে নৌকা আর স্রোতের বেগটা মাইনাস হবে, ঠিক আছে? কিন্তু নৌকোর বেগ যখন বলবে তখন অনুকূল প্লাস প্রতিকূল বাই 2, স্রোতের বেগ মানে অনুকূল মাইনাস প্রতিকূল বাই 2। বাকি সেম অ্যাজ টাইম অ্যান্ড ডিস্টেন্সের যা কিছু সিস্টেম এখানেও সেমভাবে অ্যাপ্লাই হবে। এই ডিস্টেন্স সমান স্পিড ইন্টু টাইম, বুঝতে পারলে? এই সেম ফর্ম্যাটে হয়ে যাবে। তো এই অঙ্কগুলো খুবই ইজি অঙ্ক, জাস্ট কমপ্লিট করো। এবার কিছু অঙ্ক এটার মধ্যে এমন আছে যেটা অপশন টেস্টে সবথেকে বেস্ট হয়, ঠিক আছে? তো যেগুলো ক্লাসে সব করিয়েছি, যদি মনে হয়ে থাকে যে ক্লাসে জয়েন করবে, তো লেট না করে সরাসরি তুমি 9144556275 9144556275 এখানে একটা হোয়াটসঅ্যাপ করে দ্রুত জয়েন করে যাও, আর র্যান্ডাম প্রিপারেশন করতে থাকো। পরীক্ষার আগে তুমি অনেক অনেক ইম্প্রুভ হবে। এবং 21-এ দিয়ে তুমি, আমি যদি মেন এক্সামের কথা বলি, আউট অফ 25 মেন এক্সামের যদি কথা বলি, ঠিক আছে, ডাব্লিউবিতে একটা রিটেনই কন্ডাক্ট হবে, আর কেপিতে তো গ্রাউন্ডের পর তো মেন হবে। সে আউট অফ 25, কারণ আমি এই ব্যাচটা মেন এক্সামকে টার্গেট করেই কমপ্লিট করাচ্ছি, বুঝতে পারলে? যেটা এখনও চলছে রানিং। তোমার এখানে স্কোর 20+ থাকবেই থাকবে, 20+ থাকবেই থাকবে, সেটা অ্যাকুরেসি দিয়ে। এবার তুমি যদি একটু ঠিকঠাক মন দিয়ে যদি করো আর একটু প্র্যাকটিসটা ঠিকঠাক রাখো, এটাই তোমার 22+ হয়ে যাবে আউট অফ 25, বুঝতে পারলে? আর একবার ম্যাথের স্পিড হয়ে যাক, ম্যাথের ক্যালকুলেশনটা তোমার কাছে ইজি হয়ে যাক, দেখো রিজনিং কত আসান লাগবে, আরও কত ইজি লাগবে, ঠিক আছে? আচ্ছা, এবার এই চ্যাপ্টারগুলো হয়ে যাওয়ার পর তোমাকে বীজগণিত থেকে যেগুলো ভিভিআই, যেগুলো কমপ্লিট করতেই হবে, সেটা হচ্ছে ডিভিসিবিলিটি, মানে যেটা বিভাজ্যতা। তো বিভাজ্যতার মধ্যে মেনলি যেটা করবে সেটা হচ্ছে 9 আর 11, এই দুটো কমপ্লিট করলেই হবে। 9 আর 11টা পরীক্ষায় খুব দেয়, আর যদি পারো 7-1টা করে রেখো। 9 আর 11টা থেকে পরীক্ষাতে দেয়, কিন্তু এখন পরীক্ষাতে একটু ইউনিকভাবে অঙ্কগুলো রিপ্রেজেন্ট করছে, ঠিক আছে? তো সেই টাইপগুলো ট্রেন্ডিং তোমাকে জানতে হবে, যে কোন টাইপগুলো এখন পরীক্ষাতে আসছে, তার উপর তোমাকে প্রপার প্র্যাকটিস রাখতে হবে। নেক্সট যেটা করবে সেটা হচ্ছে এইচসিএফ অ্যান্ড এলসিএম, লসাগু গসাগু। যখন বৃহত্তম বলবে তার মানে হচ্ছে তোমার গসাগু, ঠিক আছে, হাইয়েস্ট কমন ফ্যাক্টর, রাইট? আর যেটা লিস্ট মানে লসাগু। তো ওখান থেকে অনেক রকম টাইপের অঙ্কগুলো হয়, যেগুলো আমি নেক্সট ভিডিওতে প্রোভাইড করব, কোন টাইপগুলো করবে, কোন টাইপগুলো করলেই তোমার কমপ্লিট হয়ে যাবে। আর এখান থেকে মেন যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমার বর্গমূল ঘনমূল, যেটা আমি আগেই বললাম, যেগুলো তো করতেই হবে। আর এখান থেকে যেটা বর্গমূল আর ঘনমূলটা রয়েছে, এই অঙ্কগুলো একটু দেখে রাখবে, ঠিক আছে? এখান থেকে নিউ যে টাইপগুলো দেখতে পাবে, যেগুলো স্টার দেওয়া থাকবে, সেই টাইপগুলো একটু ভালো করে পড়বে। আর বীজগাণিতিক সূত্রের প্রয়োগ, অবশ্যই সূত্রের ওপর বেস করে কিছু অঙ্ক দেওয়া হয়, যেরকম পরীক্ষাতে যে টাইপটা দেওয়া হয় a³ - b³ এর ফর্মুলাটার উপর ম্যাক্সিমাম কোশ্চেন্স থাকে, যেটা a - b × a² + ab + b²। আর এটা আবার অনেক সময় a - b তার হোল কিউব + 3ab × a - b, এটাও হয়। তো তোমাদেরকে এই ফর্মুলাগুলো কিছু মুখস্থ করতে হবে। তার মধ্যে যেটা মেন হচ্ছে স্কোয়ার কিউবটা, আর 3abc যে ফর্মুলাটা, এটা জানতে হবে। আর বীজগণিতের মধ্যে যে অঙ্কটা পরীক্ষাতে এখন দিচ্ছে, সেটা মেনলি দিচ্ছে ওরা
যেটা প্রত্যেকটাকে সে এ দিয়ে বা এক্স দিয়ে ভাগ করলে হয়ে যায়। মানে a+1/a এই মানটাকে তোমাকে আনতে হবে, সেই মানটাকে তোমাকে ওখানে পুট করতে হবে, ওই টাইপটাই ম্যাক্সিমাম দেয় আর ওটাই পাবে। ঠিক আছে, আর এখান থেকে যেটা তোমার মেন সেটা হচ্ছে এপি সিরিজ ডিপি সিরিজ এগুলো এখন করতে হচ্ছে না, আগে এই কটাই কমপ্লিট করো, অ্যারিথমেটিকটা কমপ্লিট করো। আর বীজগণিত অর্থাৎ অ্যালজেব্রা থেকে যেগুলো বললাম আরেকবার রিপিট করছি, বিভাজ্যতা করবে, আর তার পাশাপাশি গসাগু লসাগু করবে, আর মূলদ অমূলদ সংখ্যা এটা অবশ্যই জানতে হবে, রেশনাল ইরেশনাল নাম্বারগুলো, আর বর্গমূল ঘনমূল। সূচকের জাস্ট একটা বেসিক কনসেপ্ট যদি তোমার কাছে থাকে ক্লিয়ার, তাহলে সূচকের অঙ্কগুলো তুমি পেরে যাবে, খুব যে টাফ থাকবে এমনটা না, খুব একটা হালকা কনসেপ্ট যদি তোমার মধ্যে থাকে সূচকের অঙ্কগুলো পারবে। পাওয়ারে, ঠিক আছে, এই যে গুণের সময় পাওয়ারে কী হয়, যোগ হয়, ভাগের সময় কী হয়, পাওয়ারে বিয়োগ হয়, এই একটা কনসেপ্টেই ম্যাথগুলো দাঁড়িয়ে রয়েছে, হালকা হালকা অঙ্ক দেবে সূচকের। এবার মুভ করবো সরাসরি পরিমিতি, যেটা নিয়ে অনেকেরই খুব ভয় যে মেনসুরেশনটা কি করতে পারি, মেনসুরেশনের কোন জায়গাগুলো করতে হবে। দেখো প্রথমেই বলি, ডাব্লিউপি কেপিতে যদি মেনসুরেশনের অঙ্ক দেয়, ডাব্লিউবিপি কেপিতে যদি মেনসুরেশনের অঙ্ক দেয়, সেক্ষেত্রে ওরা মেন যেটা টার্গেট করে সেটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল, স্কোয়ার মানে যেটা বর্গক্ষেত্র, বৃত্ত, আরেকটা হচ্ছে ত্রিভুজ, এই চারটের মধ্যেই পেয়ে যাবে। এবার রম্বস, ট্রাপেজিয়াম এগুলো ছোট্ট ছোট্ট ফর্মুলা আছে, মুখস্থ করবে, যদি পরীক্ষাতে দেয় তখন তুমি তো ফর্মুলাটার ওপর বেস করে সেই ডাটাগুলো পুট করে আনসার করতে পারবে। ইজি ফর্মুলা, জাস্ট একটু মুখস্থ করে নিও। আর বাকি রেক্ট্যাঙ্গেল, স্কোয়ার, সার্কেল আর ট্রায়াঙ্গেল এর ওপরে অঙ্কগুলো দেবে, খুব ইজি অঙ্ক দেয়। আর একবার দেখা গিয়েছিল বা কিছু পিওয়াইকিউতেও দেখেছিলাম যে জ্যামিতির কিছু অঙ্ক দেয়, তো জ্যামিতির অঙ্কগুলো মেনলি ওরা যেটাকে টার্গেট করে সেই ছোট্টবেলার যে কনসেপ্টটা মাধ্যমিকের সময় করেছো, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক, এক সরল কোণ সমান 180 ডিগ্রি, এর ওপরে বেস করে যে জ্যামিতিগুলো কনসেপ্ট ক্লিয়ার থাকলেই তুমি পারবে। ঠিক আছে, তো এই টাইপের অঙ্কগুলো পরীক্ষাতে আসছে, কিন্তু সেগুলো হচ্ছে 1%, এই টাইপগুলো 1%। ঠিক আছে, তোমার প্রপারলি এই যে অ্যারিথমেটিক এখান থেকেই তুমি 85% কমপ্লিট হয়ে যাবে ম্যাথসের, অনলি অ্যারিথমেটিক 85%। এবার বাকি যে 15% এর মধ্যে ইনক্লুড থাকবে কি জানো, বীজগণিত, এর মধ্যে ইনক্লুড থাকবে পরিমিতি, এর মধ্যে ইনক্লুড থাকবে হয়তো জ্যামিতির দু একটা অঙ্ক, বাকি তোমার 85% অ্যারিথমেটিকের উপরে দাঁড়িয়ে আছে। ঠিক আছে, আর 3Dর যে অঙ্কগুলো হয় যেগুলো 3 ডাইমেনশনাল, ঠিক আছে, জাস্ট ফর্মুলাগুলো করে রাখো, তারপর কোন জায়গাগুলো করতে হবে, কোন টাইপটা পরীক্ষাতে দেয় সেটা নেক্সট ভিডিওতে বলে দেবো। বিশেষ করে লম্ববৃত্তাকার চোঙ, লম্ববৃত্তাকার শঙ্কু, এই টাইপের গোলক যে অঙ্কগুলোর ফর্মুলার উপর দাঁড়িয়ে আছে, কোন টাইপগুলো পিআরবি মেন টার্গেট করে বা বিগত বছরে কোন অঙ্কগুলো এসছে তার উপর অ্যানালিসিস করে 3Dর যে অঙ্কগুলো বা পরিমিতির যেগুলো 2Dরও অঙ্কগুলো, সেগুলো তোমাদেরকে আমি নেক্সট ভিডিওতে তো সমস্ত চ্যাপ্টারগুলোরই বলে দেবো, তার সাথে এগুলোও বলে দেবো যে কোন টাইপগুলো তোমাদেরকে কমপ্লিট করতেই হবে, আর ওভারঅল এখান থেকেই কমপ্লিট হলে একটা ভালো তুমি স্কোর ক্যারি করতে পারবে একুরেসি দিয়ে। ওকে, আর সেরকম কিছু লাগছে না। বাকি সেন্ট্রাল এক্সামের জন্য তো অল কমপ্লিট করতে হবে, সেন্ট্রাল এক্সামে কিছু বাদ দেওয়া যাবে না। তোমার যদি এক্সাম টার্গেট থাকে যে রেলওয়ে এনটিপিসি, রেলওয়ে গ্রুপ ডি, এসএসসি, তাহলে কোনো কিছু বাদ দেওয়া যাবে না, তোমাকে প্রপার কমপ্লিট করতে হবে। তো আজকে এই পর্যন্তই রাখছি, নেক্সট ভিডিওতে তোমাদেরকে যে চ্যাপ্টারগুলো দেখালাম সেই চ্যাপ্টারগুলো থেকে কোন টাইপগুলো করবে, কোন টাইপগুলো কমপ্লিট করতে হবে, যেগুলো করলে তুমি প্রপারলি একটা ভালো স্কোর ক্যারি করবে, সেটাও একুরেসি দিয়ে। আর তুমি যদি আমার এই ব্যাচে আসতে চাও, ম্যাথ চ্যালেঞ্জের অনলাইন ব্যাচে, যেটা ডাব্লিউবিকেপির মেন এক্সামকে টার্গেট করে ক্লাসটা চলছে, তো সরাসরি স্ক্রিনে দেওয়া হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে নিও, সেখানে সব আপডেট পেয়ে যাবে, কীভাবে জয়েন করবে দ্রুত জয়েন করে নিও। আর নিউ দর্শক হলে সাবস্ক্রাইব করে বেল অন করে নোটিফিকেশান অন করে রাখো, পরবর্তী ভিডিও তোমার কাছে নোটিফিকেশানে পৌঁছে যাবে। প্রত্যেকে ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো, আর হ্যাঁ, ভিডিওতে লাইক করতে ভুলো না। টাটা।